কেউ একটা খুব আশ্চর্যজনক কথা বলেছিলেন, জ্ঞানী সে নয় যে তার দিকে ছোড়া ইটের জবাব পাথর ছুঁড়ে দেয়, সে ব্যক্তি জ্ঞানী যে তার দিকে ছোড়া ইটগুলো দিয়ে ঘর তৈরি করে। একবার এক গ্রামে এক ভাস্কর্য শিল্পী বাস করত। সে খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করত এবং এই কাজ করে সে ভালো আয়ও করত। তার একটা ছেলে ছিল। ছেলেটাও ছোটবেলা থেকে মূর্তি বানাতে শুরু করেছিল। এমনকি সেও তার বাবার মতোই সুন্দর সুন্দর মূর্তি বানাতো। ছেলের মূর্তি বানানো দেখে বাবা খুব খুশি হতেন। কিন্তু ছেলের তৈরি মূর্তিগুলো দেখতে ভালো হলেও প্রতিবারই তার বাবা তার কাজের কোনো না কোনো একটা খুঁত বের করতেন। কখনোই বলতেন না, বাহ, বেশ ভালো হয়েছে। প্রতিটা কাজে বাবা ভুল খুঁজে বের করলেও ছেলেটা কখনো মনে দুঃখ পেত না। কখনো বাবাকে এই বলে অভিযোগ করত না যে বাবার কাজ শুধু তার কাজের খুঁত খুঁজে বার করা, বরং সে তার কাজের খুঁত বাবার কাছ থেকে জেনে নিয়ে বাবার পরামর্শ অনুযায়ী কাজটাকে নিখুঁত করার চেষ্টা করত। দিনের পর দিন বাবার উপদেশ, বাবার মতামত অনুযায়ী কাজ করতে করতে তার কাজের ব্যাপক উন্নতি হতে থাকলো। এবং এইভাবেই চলতে চলতে ছেলেটার হাতের কাজের ক্রমাগত উন্নতির কারণে তার তৈরি মূর্তি তার বাবার তৈরি মূর্তির থেকেও অনেক ভালো হতে থাকলো। তারপর এমন একটা সময় এলো যখন লোকেরা বেশি টাকা দিয়ে ছেলের তৈরি মূর্তি কিনতে শুরু করলো এবং অবস্থাটা এমন একটা পর্যায়ে গেল যখন তার বাবার মূর্তিগুলো সামান্য লাভে খুব কম দামে বিক্রি করতে বাধ্য হতে হচ্ছিল। ছেলের বানানো মূর্তি বাবার থেকে অনেক বেশি দামে বিক্রি হওয়ায় বাবার তৈরি মূর্তির থেকে ছেলের তৈরি মূর্তি অনেক বেশি উপার্জন করতে লাগলো। কিন্তু এরপরেও বাবা তার ছেলের তৈরি মূর্তির খুঁত খুঁজে বের করতেন। এবার কিন্তু কাজের ব্যাপারে বাবার সমালোচনা বা বাবার খুঁত খোঁজার ব্যাপারটা ছেলেটার একদম ভালো লাগলো না। সে আগে তার ত্রুটিগুলো মেনে নিত এবং ত্রুটিগুলো শুধরে নিয়ে উন্নতি করার চেষ্টাও করত। একদিন বাবা যখন তার ছেলেকে তার তৈরি মূর্তির ত্রুটির কথা বলছিলেন, তখন ছেলে ধৈর্য হারিয়ে ফেলে বলল, তুমি আমার ভুলগুলো এমনভাবে তুলে ধরছো যেন মনে হচ্ছে তুমি আমার চেয়েও ভালো মূর্তি তৈরি করতে পারো। তাই যদি হতো তাহলে তোমার মূর্তিগুলো আমার মূর্তির চেয়ে কম দামে বিক্রি হতো না। আর তুমি তো জানো যে আমার বানানো মূর্তিগুলো বিক্রি হয় তোমার বানানো মূর্তির থেকে অনেক বেশি দামে। আর এটাই প্রমাণ করে যে আমি তোমার চেয়েও অনেক ভালো ভাস্কর্য শিল্পী। তাই আমার মনে হয় না তোমার পরামর্শের আমার আর কোনো দরকার আছে। সেই দিনের পর থেকে বাবা ছেলের কাজে ত্রুটি খুঁজে বের করা বা মূর্তির কোনো ভুল ধরার চেষ্টা করা বন্ধ করে দিলেন এবং ছেলের কাজের ব্যাপারে কোনো ধরনের উপদেশ দেওয়াও বন্ধ করে দিলেন। বাবার এই পরিবর্তনে ছেলেটা খুব খুশি হয়ে নিজের কাজ করতে লাগলো। কিন্তু কয়েকদিন পরে ছেলেটা বুঝতে পারলো যে তার মূর্তি বিক্রি কমে গেছে। লোকজন এখন আর তার মূর্তি কিনতে যেমন চায় না, তেমনি মূর্তি দেখে আগে যেমন তারা প্রশংসা করত সেরকম প্রশংসাও করে না। এবং দিনের পর দিন তার তৈরি মূর্তির দামও পড়ে যেতে শুরু করলো। ছেলেটা বুঝতে পারছিল না কেন এরকম হচ্ছে। সে আকাশ পাতাল ভেবেও তার তৈরি মূর্তির কোনো খুঁত, ত্রুটি বা দোষ খুঁজে পেল না। নিজেকে তার খুব হতাশ লাগছিল। অনেক ভেবে একদিন সে তার বাবার কাছে গিয়ে তাকে তার সমস্যার কথা বলল। বাবা তার কথা শুনে বললেন, আমি জানতাম এমনটাই ঘটবে। ছেলেটা বাবার কথায় অবাক হয়ে গিয়ে বলল, তুমি কি জানতে এই ঘটনা ঘটবে? বাবা বললেন, হ্যাঁ, কারণ অনেক বছর আগে আমাকেও ঠিক এই রকম পরিস্থিতিরই সম্মুখীন হতে হয়েছিল। ছেলেটা বলল, তাহলে আগে তুমি আমাকে বুঝিয়ে বললে না কেন? বাবা বললেন, তখন তোমাকে বললে তুমি বুঝতে চাইতে না, কারণ তুমি জানো যে আমি তোমাকে নিজে কাজ শেখালেও তোমার মতো অত সুন্দর সুন্দর মূর্তি আমি বানাতে পারি না। তাই আমি সব সময় তোমার তৈরি মূর্তি একজন শিক্ষকের চোখ দিয়ে দেখে মূর্তির মধ্যে ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করতাম। আমরা আমাদের করা কাজের মধ্যে কোনো ভুল খুঁজে পাই না, কারণ আমরা সবাই আমাদের কাজকে ভালোবাসি। কিন্তু অন্য ব্যক্তি সেই ত্রুটিগুলো এবং ভুলগুলো দেখতে পায়, যা আমরা নিজেরা দেখতে পাই না। অনেকটা ঠিক বাইরে থেকে ক্যারাম খেলা দেখার মতো। বাইরে থেকে বলে দেওয়া যায় কোন গুটিটা পকেট হবে, কোনটা অ্যাঙ্গেল হবে,
কিন্তু নিজে ক্যারাম খেলতে গেলে সব গুলিয়ে যায়। প্রথম দিকে যখন আমি তোমায় তোমার মূর্তির ত্রুটি সম্পর্কে বলতাম, তখন তুমি আমার কথায় সন্তুষ্ট বোধ করতে এবং কাজকে আরও উন্নত করার চেষ্টা করতে, এবং সেই কারণেই তোমার কাজ দিন দিন উন্নতি হচ্ছিল, তোমার তৈরি মূর্তির দাম বাড়ছিল। কিন্তু এরপরে যখন তোমার মূর্তির ত্রুটি সম্পর্কে তোমাকে বলতাম, তখন তুমি আমার কথায় অসন্তুষ্ট বোধ করতে শুরু করলে। ঠিক যখন থেকে তুমি ভেবেছিলে যে তোমার করা কাজ নিখুঁত হয়েছে, তখন থেকেই তোমার কাজে উন্নতি করা বন্ধ হয়ে গেছে। যারা সর্বদা তোমার কাছ থেকে মূর্তি কেনে, তারা সব সময় তোমার থেকে আরও ভালো কাজ আশা করে, কিন্তু তুমি যখন তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হওনি, তখন তারা তোমার কাজের প্রতি আগ্রহ হারাতে শুরু করে, যার ফলে তুমি বাজে কাজের জন্য খুব বেশি অর্থ পাচ্ছ না। আর এই কারণেই তুমি আজ ঠিক এই অবস্থায় এসে পৌঁছেছ। ছেলেটা তার বাবার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বাবাকে জিজ্ঞাসা করলো, এখন আমার কি করা উচিত? বাবা জবাব দিলেন, যদি তুমি তোমার কাজে সন্তুষ্ট না হয়ে একজন শিক্ষানবিশের মতো সব সময় যদি মনে করতে পারো যে এখনও তোমার অনেক কিছু শেখার বাকি আছে, তাহলে তুমি আবার আগের জায়গায় ফিরে যাওয়ার সুযোগ পাবে, সাফল্য পাবে, এবং একটা জিনিস এই সব কিছু করার জন্য তোমায় অনুপ্রাণিত করবে। আমরা যদি আমাদের জীবনেও দেখি, তবে আমরা দেখতে পাবো যে আমরা প্রায়ই সমালোচনাকে প্রতিবাদ হিসেবে দেখি, কিন্তু যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সমালোচনা আসলে প্রতিবাদ নয়, বরং নতুন কিছু শেখার সুযোগ। আপনার কাজের জন্য লোকেরা সব সময় আপনার সমালোচনা করবে, কিন্তু আপনি সেই সমালোচনাকে পজিটিভভাবে নেবেন না নেগেটিভভাবে নেবেন, সেটা আপনার উপরে নির্ভর করে। আসলে সমালোচনা এক ধরনের প্রতিক্রিয়া। যদি আপনি এটাকে পজিটিভভাবে নেন, তবে আপনি সেটা বুঝে আপনার কাজের ত্রুটিগুলো দূর করার চেষ্টা করুন এবং অগ্রগতি চালিয়ে যান। কিন্তু আপনি যদি এতে নেগেটিভ প্রতিক্রিয়া দেখান, তবে আপনি আপনার কাজের ত্রুটি খুঁজে বের করতে সক্ষম হবেন না এবং আপনার অগ্রগতি থেমে যাবে। তাই বলা হয় সমালোচকরা আমাদের সেরা বন্ধু, কারণ তারা আমাদের দোষগুলো দেখান। তাই আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান, আপনি নিখুঁত হতে চান এবং সাফল্য পেতে চান, তাহলে সমালোচনাকে কখনোই ভয় পাবেন না, কারণ আপনার সমালোচক না থাকলে আপনি আপনার জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না এবং আপনি কখনোই সক্ষম হবেন না সাফল্য অর্জন করতে। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।